মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে জোর। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মাধ্যমে জনবান্ধব সরকার প্রমাণ করেছে যে এটি প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কল্যাণকামী ও অধিকার আদায়ের সরকার। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড। বিমান টিকিটে ছাড় সহ মিলবে 10 সুবিধা। আগস্টে কার্যক্রম শুরু। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে অন্তর্ভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের স্বার্থেই চীনের সঙ্গে বন্ধুত্ব দরকার। করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ তথ্যমন্ত্রীর। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর স্থানীয় সরকার মন্ত্রীর। ক্ষমতা গিয়ে গণভোটের রায় ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। অভিযোগ জামাত আমিরের। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। শাটডাউন সফল করে জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ হন মীর মুগ্ধ সহ 29 জন। এখনো তদন্তে আটকা 2000 মামলা। নতুন তো কোনো গাছই লাগাতে দেখি না। সরকারের প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা সেটার বাস্তবায়নটা সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে দিন দিন আরো গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলোর পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। ঢাকার বুকে ভালো নেই গাছপালা। অপরিকল্পিত নগরায়ন ও কংক্রিটের চাপে শ্বাস নিতে পারছে না লাখ লাখ বৃক্ষ। আলোক দূষণে ব্যাহত জৈবিক চক্র। সঠিক পরিচর্যার তাগিদ। এবং বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলে আর্জেন্টিনার স্পেন কোচ। প্রতিপক্ষকে সমীহ করলেন অধিনায়ক মেসি ও রদ্রি। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স ইংল্যান্ড। ক্ষমতা গ্রহণের মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বর্তমান সরকার, যার বয়স মাত্র 150 দিন। বর্তমান সরকারের 5 মাসের অগ্রযাত্রা ও নানা উদ্যোগের বিষয়বস্তু তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকার প্রধানের প্রেস উইং। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন সেক্টরে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, খুব কম সময়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে বর্তমান সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকার জোর দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার ও সমসাময়িক কয়েকটা ধর্ষণ এবং হত্যাসহ বিভিন্ন মামলায় দ্রুত বিচারের নজির স্থাপনের কথাও জানান মাহাদি আমিন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। জনগণের অধিকার রক্ষার মাধ্যমে তাদের স্বস্তিতে রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, আমরা রিপোর্ট দেখছিলাম, এই যে সরকারের যে কয়েকদিন গেল সেটিতে আসলে কি পাওয়া গেল, আর তারা আসলে কি কোনো বিষয়ে নিশ্চিত হলেন কিনা যে না এর মধ্যে কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে? জি রব্বি, আজকে আপনারা জানেন সরকারের 5 মাস কমপ্লিট হলো, মানে 150 দিন কমপ্লিট হলো। এই 50 দিনে সরকারে কি অর্জন, তারা কি পরিকল্পনা করেছেন, কতটুকু আস্থা অর্জন করতে পারলেন জনগণের, কারণ আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত এই সরকার। তো সে বিষয়ে আজকে সরকার পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখান থেকে তাদের বেশ কিছু আমরা দেখেছি যে তারা বলেছেন, তাদের অবস্থানটা জানিয়েছেন। আমরা যদি মোটা থেকে দেখি যে তাদের প্রেস কনফারেন্স থেকে যে বিষয়গুলো উঠে আসলো, তার মধ্যে তারা বলছেন যে সরকার এই 5 মাসে অর্জনগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্জনের জায়গা তারা দেখছেন যে শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ অর্থনৈতিক উত্তরণের জন্য মানুষের সেই বিষয়টি তারা সামনে এনেছেন যে জনস্বার্থে শুধু শিক্ষা আর স্বাস্থ্য না, তার পাশাপাশি জনস্বার্থে যেই জিনিসগুলো আছেন দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে তারা কতটুকু আগাতে পেরেছেন, মানুষের কাছাকাছি যেতে পারছেন, সে বিষয়টি এনেছেন। এবং ইস্তেহার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা, জুলাই গণঅভ্যুত্থান কেন ঘটলো, কী কারণে ঘটলো, এই যে প্রত্যাশার জায়গাটা, সেই জায়গাটা ইস্তেহার এবং জুলাই সনদ। আপনারা জানেন যে ইস্তেহার বলতে আমরা বলতে চাচ্ছি যে বিএনপি যে 31 দফা ছিল, আর জুলাই সনদ আপনারা জানেন ইতিমধ্যেই। এই যে ইস্তেহার এবং জুলাই সনদ, এই দুটি একসঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথেই তিনি তুলে ধরেছেন মাহাদি আমিন। তিনি বলতে চাচ্ছেন যে সরকার সম্পূর্ণ মানে পুরোপুরি মানুষের আস্থা অর্জন করার জন্য এই ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে আগাচ্ছে, এবং মানুষের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের, সেই বাংলাদেশ প্রত্যাশায় বিনির্মাণে সরকার এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে প্রচেষ্টা ধীরে ধীরে হলো তারা তাদের যেই প্রতিশ্রুতি এবং জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে আগাচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, তারপরে বাসস্থান, পাশাপাশি এই যে নগর পরিকল্পনা, তারপরে আপনার কর্মসংস্থান, এই সকল বিষয় আজকে তুলে ধরেছেন। আমরা যদি মোটা তাকে বলি যে কর্মসংস্থানের জায়গাটা প্রবাসী থেকে শুরু করে দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। যেমন কৃষি খাতে বিপ্লব আনার জন্য সরকার যে খাল খননের উদ্যোগ নিয়েছেন, পরিবেশ দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, পুরো দেশব্যাপী সেটা চলছে। এই সকল বিষয়ে দেশদিনে যে কার্যক্রমগুলো চলছে এবং সুদূর প্রসারী যেই পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো কিন্তু সামনে এনেছেন, এবং তারা বলতে চাচ্ছেন যে মানুষ এতে সন্তুষ্ট। এর ফলাফল হয়তোবা মানুষ এখন দেখতে পাচ্ছে না, কিছুদিন পরে এই ফলাফল সামনে আসবে। কেননা তারা বলতে চাচ্ছেন যে এই যে উন্নয়নের কথা বলা হয় সেটা সাময়িক না করে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা যাতে সামনে আনতে পারে এবং সেটা ধীরে ধীরে যাতে বাস্তবায়ন হতে পারে। এর পাশাপাশি সবচেয়ে বড় একটি উদ্যোগ কিন্তু আজকে সামনে এসছে প্রবাসীদের জন্য। আপনারা জানেন যে প্রবাসীরা অনেক বেশি নিপীড়িত, নির্যাতিত থাকে, তাদের অনেক প্রত্যাশা থাকে, সেই সংশ্লিষ্ট একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। বিভিন্ন কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। আসছে আগস্ট থেকে শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডের আওতায় বিমান টিকিট, হোটেল বুকিং সহ বিশেষ ছাড় সহ মিলবে 10 সুবিধা। বিদেশে বসবাস হচ্ছে সব বাংলাদেশি কার্যক্রমের এই কার্ডের কার্যক্রমের সুবিধা আওতায় আসবে ধীরে ধীরে। প্রবাসীদের শ্রমঘামে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু 55 বছরেও রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি রাষ্ট্র। এ নিয়ে তীব্র ক্ষোভ আছে প্রবাসীদের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি আর আর্থিক প্রণোদনা নিশ্চিতে প্রবাসী কার্ড নিয়ে আসছে বিএনপি সরকার। আগস্টে শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহন সহ অন্তত 10টি সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা।
প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে পর্যায়ক্রমে কার্ডের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রুবেল, আপনি বলছিলেন যে রিপোর্টটা আমরা দেখলাম, প্রবাসী কার্ড চালু হচ্ছে। সেক্ষেত্রে যারা প্রবাসী আছেন তারা আসলে কোন কোন জায়গায় আসলে সুবিধা পাবেন? এটা অত্যন্ত বলা যায় যে সুদূর প্রসারী চিন্তা, এবং প্রবাসী কার্ডের যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এটা আসলেই যারা প্রবাসে রয়েছেন বিভিন্ন দেশে যারা পরিশ্রম করেন, আপনারা জানেন রেমিটেন্সের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের প্রবাসের থেকে বিভিন্ন দেশে অবস্থান করেন, অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন তারা হন। এই যাবতীয় বিষয়গুলোকে মাথায় রেখে সরকার কিন্তু একটা মাস্টার কার্ডের মতো প্রবাসী কার্ডের ঘোষণা দিয়েছেন। আজকে বলেছেন যে পরীক্ষামূলক কার্যক্রম আগস্টের থেকেই শুরু হবে, যেখানে 50,000 প্রবাসীকে এই কার্ড দেওয়া হবে। এবং এই প্রবাসী যে কার্ড তার মধ্যে কিন্তু 10টি সুবিধা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে এই যে টিকিট বুকিংয়ের যে বিষয়গুলো থাকে, এয়ারপোর্টে প্রবাসীদের অনেক ধরনের হ্যারাসের শিকার হতে হয়। আপনার যদি বলি যে আপনার ইমিগ্রেশন থেকে শুরু করে তাদের লাগেজ থেকে শুরু করে টিকিট কাটা, হোটেল বুকিং, এই যাতায়াত সকল বিষয়ে প্রবাসীরা যেই হ্যারাসের শিকার হয় সেই সবগুলো বিষয় মাথায় রেখেই মূলত এই কার্ডটি এবার আসতে যাচ্ছে, এবং সেই সুযোগ সুবিধার আওতায় থাকবে শুধু বিদেশে না, বিদেশের পাশাপাশি দেশেও সুযোগ সুবিধা রেখেছে, এবং সরকারি সুযোগ সুবিধা, স্বাস্থ্য সংক্রান্ত, স্বাস্থ্যসেবা, বিভিন্ন হসপিটাল, জমিজমা সংক্রান্ত এই নানান যে হ্যাসেলগুলো থাকে, যারা প্রবাসে থাকে তারা খুব সহজে এগুলো আসলে সমাধান করতে পারে না, যাতে খুব সহজেই তারা সমাধান করতে পারে সেই জন্য এই সুযোগ সুবিধাগুলো রেখেছে। এরকম 10টি সুযোগ সুবিধা এই প্রবাসী কার্ডে মিলবে। এবং জানেন যে এই যে বিদেশে কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশি থাকে, সেটা লক্ষ লক্ষ বলতে পারি আমরা বিভিন্ন দেশে, তারা সকলেই অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিভাবে যে এই আগস্ট, এই চলতি বছরে আগস্টে 50,000কেই প্রবাসীর কার্ড দেওয়া হবে, এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ। এরপরে পর্যায়ক্রমে যারা বিদেশে অবস্থান করেন বাংলাদেশি সকলকে এই কার্ডের আওতায় আনা হবে। একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারা করছেন। এবং এই প্রবাসী কার্ডের যে আয়োজন ছিল আজকে, সেখানে কিন্তু আরও বেশ কিছু বিষয় উঠে আসছে, যেমন প্রবাসে যারা অবস্থান করে শুধু কার্ড না, তাদের আরও ব্যবসা বাণিজ্য, তারপরে ওই দেশের অর্থনৈতিক চালু রাখার জন্য তারা যে পরিশ্রমগুলো করে, সেখানেও সরকার কি করে তাদের পাশে থাকতে পারেন সেই বিষয়টা কিন্তু সরকার ভেবে দেখছেন। রুবেল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সরকারের 5 মাসের নানা উদ্যোগ, একই সাথে প্রবাসী কার্ড চালু করার সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আজকে তৃণমূলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে 3 জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম দলকে আরও শক্তিশালী করে এবং তৃণমূলের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোয় জোর দিয়েছে সরকার। মিয়ানমার দিয়ে করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করায় জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চীনের সঙ্গে অর্থনৈতিক বহুপাক্ষিক সম্পর্কের নতুন যুগে এখন বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে নজর এখন ঢাকার। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সই হয় 13টি সমঝোতা স্মারক। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আয়োজনে উঠে আসে প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন দিক। চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়াও মিয়ানমারের মধ্য দিয়ে ত্রিদেশীয় করিডোর আঞ্চলিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ চীনের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। দুই দেশের উন্নয়ন স্বার্থ, অর্থনীতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করেছে প্রধানমন্ত্রীর চীন সফরে। রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে শুধু চীনের সঙ্গে নয়, ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর দেওয়ার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বহুমাত্রিক অংশীদারিত্বের উপর জোর দিচ্ছে সরকার। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সরকারে গিয়ে গণভোটের রায় ভুলে গেছে বিএনপি। বরিশালে 11 দলের সমাবেশে এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও গণভ্যুত্থানের পথ বেছে নেবে জনগণ। জুলাই সনদ কার্যকর ও গণভোটের গণরায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে বিভাগওয়ারি সমাবেশ করেছে 11 দলীয় জোট। শনিবার বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। বলেছেন গণভোটে হ্যাঁ বলুন, আমরা বলেছি গণভোটে হ্যাঁ বলুন, কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। আপনারা দামি ফেসিবাদ হতে পারবেন, আসল ফেসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই। দামি ফেসিবাদ আবার কিসের? ফেসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 25শে জুলাই সিলেটে শেষ হচ্ছে 11 দলের বিভাগীয় সমাবেশ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রক্তাক্ত জুলের অন্যতম বাক বদলের দিন 18 জুলাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পর আন্দোলন এগিয়ে নেওয়া নিয়ে যখন অনিশ্চয়তা, তখন 24-এর এই দিনে ঝাঁকে ঝাঁকে রাজপথে নেমে আসেন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দৃঢ়তার সঙ্গে সফল করেন শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ আর পুলিশের সংঘর্ষে শহীদ হন মীর মুগ্ধ সহ 29 জন, আহত অন্তত 3000 মানুষ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে কি ঘটেছিল জানাচ্ছেন হাসান ওয়ালি। এক অভূতপূর্ব দৃশ্য। সচরাচর যাদেরকে মনে করা হয় রাজনীতি কিংবা রাজপথ বিমুখ, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে। মৃত্যু পরোয়া না করেই ভাইয়ের খুনের বিচার আর বৈষম্য নিরসনে এসব শিক্ষার্থীরা রাখেন দৃপ্ত উচ্চারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধে যখন আন্দোলন অনেকটা স্থিমিত, তখন স্ফুলিঙ্গের মতো নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। বিসি চত্বরে শিক্ষার্থীদের উপরে হামলা হলো, আবু সাইদ ভাইকে হত্যা করা হলো। এটা যেহেতু আমার ভাইয়ের হত্যার দাবি, বিচারের দাবি, তো সেই জায়গা থেকে তার জন্য আমাদের নেমে আসা উচিত। পুলিশের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ হয়, ওরা আমাদের ওপেন রাইফেল দিয়ে গুলি করে। আমরা হাঁটি পাপা করে একটু সামনে আগাই, কিন্তু আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াই নাই।
24-এর 18 জুলাই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে ঢুকে পড়ে কয়েকজন পুলিশ সদস্য। ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘিরে ফেলে পুরো ভবনটি। পরে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে 60 জন পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাব। রামপুরা নতুন বাজার প্রগতি সরণি এলাকায় প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। আমার মতনই একজন ভাই যাকে গুলি করা হচ্ছে, সে শহীদ হচ্ছে কিংবা গ্রেপ্তার করা হচ্ছে, এই অন্যায় দেখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে থেমে থাকতে পারে নাই। 18 তারিখে ব্যাপক প্রতিরোধ যে আমরা করতে পেরেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের হাইকমান্ডের নির্দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে আমরা কাজে লাগিয়েছি। এদিন গোটা দেশ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। পুরো জাতি নেমে আসে এক কাতারে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে মীর মাহফুজুর রহমান মুগ্ধ 29 জন শহীদ হন, আহত হন অন্তত 3000। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। আন্দোলন বিএনপি জামাতের। এদিকে রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনির আখড়ার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। পরিকল্পনা হয় শক্তি দ্বিগুণ করে মাঠে নামার। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে তারা কিন্তু এই দাবির যে নির্যাতিত ভাইদের পাশে কিন্তু বোনদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। জুলাইয়ের শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে সম্পৃক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকলেও 18 জুলাইয়ের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন সাধারণ শিক্ষার্থীরা। শহীদ আবু সাঈদ আর অসীমদের রক্তের বদলা নিতে 24-এর 18 জুলাই রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা নতুন বাজার প্রগতি সরণি কিংবা উত্তরা পুরো এলাকা জুড়ে বুলেট উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন ছিলেন এসব শিক্ষার্থীরা। সেই অদম্য সাহস আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার বুকে নেমে আসে 36 জুলাই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনাল জুলাই হত্যা ও নির্যাতন নিয়ে 6 মামলার রায় হলেও বিচারিক আদালতে প্রায় 2000 মামলার বিচার এখনো শুরু হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, ঢালাও অভিযোগ দায়ের ও বহু মানুষকে আসামি করায় মামলার তদন্তই শেষ করতে পারছে না পুলিশ। সাবরিনা মজুমদারের বিশেষ রিপোর্ট। 24 জুলাইয়ে শুরু হওয়া রাজপথের আন্দোলন শেষ হয় 5 আগস্ট। সারা বিশ্বের কাছে যা পরিচিত হয়ে ওঠে 36 জুলাই আন্দোলনে। ইতিহাসের বাঁক বদল করা ওই গণ অভ্যুত্থানে প্রাণ হারান প্রায় 1400 ছাত্র জনতা। অসংখ্য মানুষ আহত হন, অনেকে চিরতরে হারান স্বাভাবিক জীবনে ফেরার সক্ষমতা। নিহত ও আহতদের পরিবারের শোকের সঙ্গে যুক্ত হয়েছে বিচারের দীর্ঘ অপেক্ষা। সে প্রত্যাশা পূরণে বিচার এখন চলছে ট্রাইব্যুনাল ও নিম্ন আদালত এই দুই ধারায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অন্তত 24টি মামলার বিচার চলছে। আরও 10টি মামলার তদন্ত শেষ, আর 6টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রথম রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের 80টা মামলা তদন্তাধীন, যেগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের 400 মামলা আমরা পর্যায়ক্রমে ইনভেস্টিগেশন আমরা নিয়ে আসছি। তো আমাদের 2টি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে। আমাদের মাধ্যমে যে শহীদ পরিবার, যে তারা যেন আমাদের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে পূরণ হয়,
রাষ্ট্র আমাদেরকে যে কাজে এখানে নিয়োজিত করেছেন আমরা যেন রাষ্ট্রের উদ্দেশ্য এবং আদর্শ আমরা হাসিল করতে পারি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে হত্যা, সহিংসতা ও নির্যাতনের অভিযোগে দেশের বিভিন্ন থানা ও আদালতে দায়ের হয়েছে প্রায় 1855টি মামলা। এর মধ্যে প্রায় 799টি হত্যা মামলা। কিন্তু এসব মামলার একটিরও এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক বিচার। একই আদালতে অনেক মামলা, তো সেখানে এটা তো কোনো স্পেশাল কোর্ট না, এটা সাধারণ যে মামলাগুলো যেভাবে চলে তার সঙ্গে একসঙ্গে এই মামলাগুলো বিচার কাজ করতে হচ্ছে। তো এই মামলাগুলো তদন্ত করতে গিয়ে পুলিশকে সুলছেরা বিশ্লেষণ করে বিচক্ষণতার সাথে কাজ করতে হচ্ছে। তবে অযৌক্তিকভাবে বিপুল সংখ্যক আসামিকে একসঙ্গে অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘ তদন্ত বিচারকে আরও জটিল করে তুলছে বলে জানান আইন বিশেষজ্ঞ। বিভিন্ন থানায় যে মামলাগুলো এজাহার হয়েছে ওগুলো ইনভেস্টিগেশনই কমপ্লিট হয় নাই। 500, 600, 700 করে আসামি যদি এতগুলো হয় এখানে কি করবে, কয়জনের খবর নেবে? মামলা তদন্তই যদি শেষ না হয় তাহলে বিচার তো পড়ে। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার এগোচ্ছে, অন্যদিকে নিম্ন আদালতের হত্যা মামলাগুলো এখনও তদন্ত অভিযোগপত্রের পর্যায়েই আটকে। আর বিচার যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে স্বজন হারানো পরিবারগুলোর প্রতীক্ষা। সারবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি সহযোগী সহ 7 দিনের রিমান্ডে 3টি বিদেশি অস্ত্র উদ্ধার। আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণায় 1 জন গ্রেফতার। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে নামার আগে এক মঞ্চে 2 ফাইনালিস্ট দলের অধিনায়ক। নিউ ইয়র্কের ফ্যানাটিক্স ফেস্টে বসল বিশ্ব ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা, যেখানে ফাইনালের আগে প্রতিপক্ষ নিয়ে সমীহ করলেন 2 দলের অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রি। যুক্তরাষ্ট্র থেকে সেই আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপ ফাইনালের আগে এ যেন প্রি শো। এক মঞ্চে 2 ফাইনালিস্ট দলের কোচ ও অধিনায়ক। সকারের দেশে ফুটবল বিশ্বকাপ পেয়েছে ভিন্ন মাত্রা। উত্তর আমেরিকার ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা বসে নিউ ইয়র্কে, আর সেখানেই $1 মিলিয়ন সেলফিতে সব কিংবদন্তিরা। বিশ্বকাপ ফাইনালের আগে দর্শকদের সামনে উপস্থিত মেসি, রদ্রি, এমি মার্টিনেজরা ছিলেন এনএফএল বা আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি, এনবিএ লেজেন্ড হিউস্টন রকেটসের পাওয়ার ফরওয়ার্ড কেভিন ডুরান্ট। উপস্থাপনাতেও ছিল চমক। ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি রিও ফার্ডিনান্ডের সঙ্গে ছিলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। নিউ ইয়র্কে ফ্যানাটিক্স ফেস্টের অংশ হিসেবে এই আয়োজন করে ফিফা, যেখানে সাংবাদিকদের পরিবর্তে ব্র্যাডি, জোকোভিচ, ডুরান্টরা প্রশ্ন করেন মেসি, রদ্রি, এমি মার্টিনেজদের। বিশ্বকাপ ফাইনালের আগে আবারও আলোচনায় প্রায় 19 বছর আগের ইয়ামাল ও মেসির এই ছবি। টম ব্র্যাডি মেসির কাছে জানতে চান সেই ছবির কথা। এটা সত্যি একটি অসাধারণ ছবি। সে যখন শিশু তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। লামিন অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি। মাত্র 19 বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের তারকা। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত সেটা করতে না পারে। অনুষ্ঠানে কথা বলেন স্পেনের অধিনায়ক রদ্রি। প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে প্রশংসা করলেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসি কেমন মানের খেলোয়াড় বা আর্জেন্টিনার কাছে তার গুরুত্ব কতটা তা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মেসি এমন একজন খেলোয়াড় যিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন এবং এবার ফাইনালে নিয়ে এসেছেন। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নন, শীর্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল তারা। তাই শুধু মেসি না, ফাইনালে অন্য খেলোয়াড়দের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে। পুরো বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেননি মেসি। ফাইনালের আগে সেই রীতি ভাঙলেন আর্জেন্টাইন অধিনায়ক। দর্শকরা সাক্ষী হলো অবিস্মরণীয় এক অভিজ্ঞতার। ফিফা বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা ধরনের সমালোচনা, টিকিটের উচ্চমূল্য, একই সঙ্গে সমর্থকদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি নিয়েও পোহাতে হয়েছে নানা ধরনের ঝক্কি ঝামেলা। আর ম্যাচগুলোতে রেফারিং নিয়ে অভিযোগ তো ছিলই। তবে সব সমালোচনা পেছনে ফেলে শেষটা রাঙানোর সব চেষ্টাই করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রমাণ আজ তারা দিল এই নিউ ইয়র্কে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
ফুটবল বিশ্বকাপ ফাইনালের উত্তাপ বইছে ক্রিকেট পাড়ায়। সাবেক থেকে বর্তমান উঠতি ক্রিকেটাররাও উচ্ছ্বসিত আর্জেন্টিনা স্পেন দ্বৈরথ ঘিরে। পার আলবিসেলেস্তে ভক্ত নাজমুল হোসেন শান্তর প্রত্যাশা লিওনেল মেসির হাতে উঠবে দ্বিতীয় শিরোপা। অন্যদিকে LMN10-এর জন্য আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে রাইভাল সমর্থকরাও। ফুটবল বিশ্বকাপের নেশায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব, যার প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও। ক্রিকেটারদের ভাবনা নিয়ে জানার চেষ্টা করেছি এই ফিফা ফাইনালকে ঘিরে তাদের মাথায় কি ঘুরছে। আর্জেন্টিনান ফ্যান হিসেবে বলতে পারি যে এবার পুরো ওয়ার্ল্ড কাপটা যে আমরা অনেক ভালো খেলছি তা না। ওদের খেলা যখনই দেখা হয় চিন্তা করি কখন 70 মিনিট 75 মিনিট হয়ে যাবে, তারপরে খেলাটা এনজয় করব। পেশায় ক্রিকেটার হলেও ছাড়েনি ফুটবলের নেশা। জাতীয় দলেও আছে ফুটবলের এমন পার ভক্ত। বিশ্বকাপ এলে যেমন তাদের মাঝে কাজ করে উন্মাদনা, তেমনি চলে কথার লড়াই। ভালো একটা খেলা হবে, বাট দিন শেষে এটাই চাইবো স্পেন যেন ফ্রান্সের সাথে যেভাবে খেলছে ওভাবে না খেলে এবং ম্যাচটা হারে। আর্জেন্টাইনরা যখন আমাদেরকে করে লেগ পুল করে তখন আসলে খুবই বাজে লাগে। আম্মু আর্জেন্টিনা, আমি ব্রাজিল, আব্বু ব্রাজিল। তবে লিওনেল মেসি ইস্যুতে ঐক্যবদ্ধ সবাই। ফুটবল কিংবদন্তির হাতে আরও একটা শিরোপা দেখতে চায় আলবিসেলেস্তে শিবির। তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাও ভক্তদেরও একই দাবি, আরও একবার LM10-এর হাতে উঠুক আরাধ্যের ওই সোনালি ট্রফি। আমি চাই যে আপনার গোলও করুক, অ্যাসিস্টও করুক, গোল্ডেন বলও জিতুক, গোল্ডেন বুটও জিতুক। এগুলো যদি কোনো কিছু না জিততে পারে তাহলে কাপটা জিতুক। যেভাবে ও ফুটবল খেলছে এবং যেভাবে অ্যাসিস্টগুলো করছে আসলে ও আসলে হকদারি বটে। ওয়ার্ল্ড কাপটা বেঁচে আছে আর্জেন্টিনা, যেহেতু ফাইনাল উঠছে সে কারণে আমি চাবো যে অবশ্যই আর্জেন্টিনা জিতুক। বিশ্বকাপের আগে ভবিষ্যৎবাণী করে আলোচনায় এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালেও এই আর্জেন্টাইন পার ভক্তের কাছে জানতে চাওয়া হলো প্রেডিকশন। সরাসরি উত্তর না দিলেও জানিয়েছেন নিজের মনের চাওয়া। একটা ধারণা করে বলা, নাথিং সিরিয়াস। সবাই যেভাবে এটা নিয়ে অনেক করছে, আমি আসলে জাস্ট বলছি আর কি কথাগুলো। ফাইনালের জন্য কোনো প্রেডিকশন করতে চাই না। আমার মনে হয় দুই দলই ভালো, বাট আমি স্টিল মনে করব যে আর্জেন্টিনা একটু আগায় থাকবে, কারণ ওদের এক্সপেরিয়েন্স এবং এই ওয়ার্ল্ড কাপে যেভাবে ফাইনাল পর্যন্ত এসছে, আমি আশা করছি যে আর্জেন্টিনা জিতবে। ফুটবল বিশ্বকাপ নিয়ে এর আগে সাকিব তামিমদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। আরও একটা বিশ্বকাপ ফাইনাল। আপাতত 22 গজের চিন্তা দূরে রেখে বাকিদের মতো টিভি সেটের সামনে বসবেন ক্রিকেটাররাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 4 সহযোগী সহ তাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় কয়েকটি বিদেশি অস্ত্র। এদিকে ঢাকায় আতিফ আসলামের কনসার্টে টিকিট বিক্রি নিয়ে অনলাইন প্রতারণার দায়ে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। গত কয়েক মাস ধরে রাজধানীর মতিঝিল এলাকায় হত্যা চেষ্টা সহ বিভিন্ন জায়গায় অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেশিরভাগ অপরাধের সঙ্গে জড়িত মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীরা। শুক্রবার অভিযান চালিয়ে বাপ্পি সহ তার 5 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি বিদেশি অস্ত্র। পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে রয়েছে রাজধানীর কয়েকটি থানায় 7টির মতো মামলা। বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে ওখানে তাদের অস্ত্র আছে। এদিকে ঢাকায় আয়োজিত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টকে কেন্দ্র করে অনলাইনে ভুয়া টিকিট বিক্রির নামে প্রতারণার দায়ে বখতিয়ার আবিদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এছাড়াও ডাকাতি প্রস্তুতির অভিযোগে মোহাম্মদপুরের আদাবর থেকে গ্রেপ্তার হয়েছেন ইউসুফ গ্রুপের 3 সদস্য নয়ন, ইয়াসিন ও শাকিল। আটক 3 জনই সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির ঘটনা ঘটানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এই যে চাপাতি ব্যাগগুলো নিয়ে। তখন আমরা তথ্যের ভিত্তিতে তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করি। আর এলা মূলত ইউসুফ গ্রুপ নামে পরিচিত এবং এর সাথে আরও একজন আছে ফরহাদ, সে নিয়ে পলাতক। আইন শৃঙ্খলা রক্ষায় মোহাম্মদপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। 15 বছর আগে এসব পণ্য নিলামে বিক্রির জন্য 80 দফায় চিঠি দেওয়া হলেও নানামুখী জটিলতায় নষ্ট হচ্ছে কন্টেইনারই। এমনকি বিদেশি শিপিং লাইনের এসব কন্টেইনার আটকে থাকায় তারা যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের আমদানি রফতানি বাণিজ্যের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিডার জড়ো করে মাইকে দর ডেকে উন্মুক্ত পদ্ধতিতে প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেনার পণ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে কমলা, মাল্টার মতো ফল যেমন থাকে তেমনি থাকে খেজুর, আদা সহ অন্যান্য পচনশীল দ্রব্য। আর কিছু কন্টেনার পণ্য বিক্রি হয় ই-অকশনের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে বন্দরে বিভিন্ন শেডে নিলামের জন্য হস্তান্তর করা 2748 টিউএস 20 ফুট সাইজের এবং 6618 টিউএস 40 ফুট সাইজের কন্টেনার পণ্য নষ্ট হওয়ার পথে। সবসময় এই অকশনেবল কন্টেনার দ্বারা অকুপাইড থাকে। আমার এটা যদি চলে যায় সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল এরিয়া পাবো যেখানে নতুন করে আমরা আমদানি রপ্তানি পণ্য এখানে হ্যান্ডেল করার জন্য জায়গা পাবো। তবে কাস্টম হাউস বলছে 2697টি কন্টেনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলো, অনুমোদন মিলেছে 1619টির। এর বাইরে 2025 সালে 493টি এবং চলতি বছর আরও 495টি কন্টেনার নিলাম প্রক্রিয়া শেষ করে বিডারের কাছে খালাস দেওয়া হয়েছে। প্রক্রিয়াগত কারণে হয়তো দেরি হতে পারে, তবে সর্বোচ্চ গতিশীলতার মাধ্যমেই এখন করা হচ্ছে। কন্টেনার ছাড়াও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919 বাল্ক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে। পেরিশেবল গুডস তো আর এক মাসের সময়সীমা দিয়ে আমদানিকারকরা আনে না, যখনই আসে ওটার ক্ষেত্রে একটু কাস্টম কর্তৃপক্ষ সজাগ হওয়া উচিত। নিলামে দীর্ঘসূত্রিতার ফলে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের আন্তর্জাতিক বাজার মূল্য $2,500 মার্কিন এবং 40 ফুট সাইজের কন্টেনারের মূল্য $5,000 মার্কিন। এখানে কনসাইনির ফল্টের কারণে দেখা যাচ্ছে যে কন্টেনারকে অ্যারেস্ট করে রাখা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেসপন্সিবল করা হয় কন্টেনারকে, নট টু দ্য কার্গো, কিন্তু হওয়া উচিত উল্টা। চট্টগ্রাম বন্দরে বছরে 34 লাখের বেশি আমদানি রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতীকী গণ অনশন করেছে বন্দর রক্ষা কমিটি। নিজস্ব অর্থায়নে নির্মিত এসব টার্মিনাল লাভজনক হওয়ার পরও বেসরকারীকরণ উদ্যোগের বিরোধিতা করে নেতারা বলছেন, অবিলম্বে সরকার এই প্রক্রিয়া থেকে সরে না এলে দেয়া হবে কঠোর কর্মসূচি। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল ও চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল দেশি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। সেখানে সংহতি জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জনগণের অর্থে নির্মিত এনসিটি সিসিটি দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত হচ্ছে দাবি নেতাদের। আয় সবসময় বৃদ্ধি পাচ্ছে এবং কন্টেনার হ্যান্ডলিংও বৃদ্ধি পাচ্ছে। কি কারণে তারা বিদেশিকে দিবে এই কথা আমাদের বোধগম্য নয়। জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, এই জায়গায় বন্দর যাওয়া উচিত। নিরাপত্তার বিষয়ে উল্লেখ করে বক্তারা বলেন, বন্দরের আশেপাশে কৌশলগত নানা স্থাপনার কাছাকাছি বিদেশি নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে হরতাল, অবরোধ ও আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলি আমাদের এই অঞ্চলে, সেই তো আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই বিষয়টা আমরা বারবার তুলে ধরে রাখতে চাচ্ছি। আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে টানা 5 দিন ধর্মঘট পালন করে বন্দর শ্রমিকরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে কংক্রিটের নিচে ও রাতভর কড়া আলো আর তীব্র অবহেলায় বিপর্যস্ত নগরের বৃক্ষপ্রাণ। কোটি টাকার নতুন প্রকল্পের চেয়ে বেঁচে থাকা গাছের সঠিক পরিচর্যা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রক্ষণাবেক্ষণের সমন্বয় বাড়ানোর কথা বলছে সিটি কর্পোরেশন। অনুপ দত্তের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। পাখির ডাক দিয়ে ঢাকার সকাল শুরু হওয়া এখন এক বিরল অভিজ্ঞতা।
শহরের সড়কের পাশে সবুজের অস্তিত্ব আছে বটে, কিন্তু তা কেবলই কাগজে কলমে। পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় ঢাকা এখন সবুজ মরুভূমি। একটি গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য তার শেকড়ের চারপাশে অন্তত 9 বর্গফুট উন্মুক্ত মাটি প্রয়োজন। অথচ ঢাকার ফুটপাতে গাছের গোড়া সিল করে দেয়া হয়েছে পিচ আর কংক্রিটে। এতে শেকড়ে পৌঁছাতে পারছে না ভূগর্ভস্থ পানি ও অক্সিজেন। যত্ন নিতে হবে এবং যারা এগুলো দেখাশোনা করবার দায়িত্বে আছেন তাদের তদারকি ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। সংকট কেবল মাটিতেই নয়, রাতভর সোডিয়াম ও কড়া এলইডি লাইটের কারণে ঢাকার গাছগুলো 24 ঘন্টায় মুখোমুখি হচ্ছে কৃত্রিম আলোর। উদ্ভিদের যে স্বাভাবিক জৈবিক চক্র তা এই আলোক দূষণে বিপর্যস্ত। তবে শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিচর্যা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। 50 কোটি 75 কোটি যে এক্সিস্টিং গাছ আছে সেগুলো রক্ষা করার জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাস্তবতা যখন এমন, তখন দেশ জুড়ে চলছে 25 কোটি গাছ লাগানোর বিশাল সরকারি কর্মযজ্ঞ। সরকারের মুখে তো শুনি যে গাছ লাগাইতে বলে, এত কিছু এরকম কার্যকরতা কিছু দেখি না। রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এই কাজের জন্য আমাদের ডিজিটাল যে মনিটরিং সিস্টেমটা এটা ডেভেলপ করতে হবে। সমন্বয়ের দাবি কাগজে থাকলেও মূল বাস্তবায়নকারী সংস্থা সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের আসল পরিকল্পনা ও দায়ভার ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? যদি কংক্রিট দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তো একটা গাছ বাঁচবে কীভাবে, তাই না? সেটা তো কোনো উপায় হতে পারে না। এই ধরনের যদি কোনো কিছু থাকে আপনি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এটাকে আবার যাতে ঠিক মতো হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। কংক্রিটের এই নগরে গাছেরা এখনো আমাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি তাদের বাঁচতে দিচ্ছি? নগর পরিকল্পনায় সবুজ রাখা মানে কেবল চারার ওপর নয়, বরং সেই উদ্ভিদের বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করাও এর অংশ। উদ্ভিদেরও একটি নিজস্ব জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল ক্লক রয়েছে, যা প্রতিনিয়ত ধ্বংস করছে ঢাকার অতিরিক্ত আলো ও অপরিকল্পিত অবকাঠামো। ঢাকা শহরের এই গাছগুলোকে টিকিয়ে রাখতে হলে কংক্রিটের বেষ্টনী মুক্ত রাখা জরুরি বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। রৌনক ইয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইরানের টানা 7ম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 3 জন নিহত, 8 জন আহত হয়েছেন। এর জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। টানা 7ম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজগানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ স্থাপনা, পানি শোধন ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ অবকাঠামো। এই হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা অবিলম্বে বন্ধে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃত ভাবে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যে শিশুদের যৌন নিপীড়নকারী সংঘবদ্ধ চক্রের 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত। যুক্তরাজ্যের গাওয়েন্ড পুলিশ জানিয়েছে, দক্ষিণ ওয়েলসে শিশুদের লক্ষ্য করে সংঘবদ্ধ যৌন অপরাধের অভিযোগে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে অপারেশন ওক। এই অভিযানের অংশ হিসেবে কয়েকজন ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে দেশটির বিভিন্ন এলাকা থেকে 8 জনকে গ্রেফতার করা হয়। পরে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস CPS তাদের বিরুদ্ধে 34টি অভিযোগ আনার অনুমোদন দেয়। এর মধ্যে 17টি ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত, 4 জন পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে। আবারও বিশ্বকাপের খবর। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ফাইনালের আক্ষেপ থাকলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া লেজ ব্লুস। এই ম্যাচ দিয়ে ফ্রান্স ফুটবলকে বিদায় জানাবেন ইতিহাসের অন্যতম সফল কোচ দিদিয়ের দেশাম। অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচের ক্ষত ভুলে এই ম্যাচে জয় তুলে সামনে এগোতে চায় ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে 2 দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়।
ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছিল দু দল, কিন্তু মাত্র একটা ম্যাচই বদলে দিয়েছে সব হিসাব। এখন লড়াই শুধু কেবল সান্ত্বনার, অপ্রিয় হলেও খেলতে হচ্ছে দু দলকে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স। স্পেনের কাছে হেরে এই পরিণতি হয়েছে ফ্রান্সের। তবে বিশ্বকাপ শেষ করার আগে অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চায় লেস ব্লুস। এটা সেই ম্যাচ নয় যেটা আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই আমাদের সামনে। এ ম্যাচের গুরুত্ব হয়তো ফাইনালের মতো নয়, তবুও আমরা এখানে আছি। তাই কোচ হিসেবে আমার দায়িত্ব আর খেলোয়াড়দেরও দায়িত্ব শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করা। তৃতীয় হয়ে শেষ করা অবশ্যই চতুর্থ হওয়ার চেয়ে ভালো। এ ম্যাচ দিয়ে ফ্রান্স দলকে বিদায় জানাবেন কোচ দিদিয়ের দেশাম। 2012 সালে দায়িত্ব নেয়ার পর 2018 বিশ্বকাপ, 2021 নেশনস লিগ জিতিয়েছেন তিনি। 2022 বিশ্বকাপে তুলেছিলেন ফাইনালে। দীর্ঘ 15 বছরের সফল অধ্যায় শেষ হবে মায়ামিতেই। আর দেশামকে জয় উপহার দিতে মুখিয়ে তার শিষ্যরাও। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের লড়াইটাও জমে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান 8 গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে 4টি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইংল্যান্ডের বিপক্ষে গোল করে অন্তত সাময়িকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। আর্জেন্টিনার কাছে হারাটা আমাদের জন্য খুবই কষ্টের। এই যন্ত্রণা আমাদেরই বহন করতে হবে। সমালোচক নয়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি এবং আমার খেলোয়াড়রা। এটা একটা ক্ষত হয়ে থাকবে, কিন্তু ফুটবলে এগিয়ে যেতে হলে এই কষ্টকেই শক্তিতে পরিণত করতে হবে। আমরা ঘুরে দাঁড়াতে চাই, আর সেই পথ চলা শুরু হবে এই ম্যাচ থেকেই। এছাড়া আর্জেন্টিনা ম্যাচের কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় কোচ। সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মাত্র 150 দিনেই আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে জোর। এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড। বিমান টিকিটে ছাড়সহ মিলবে 10 সুবিধা। আগস্টে কার্যক্রম শুরু। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে অন্তর্ভুক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলে আর্জেন্টিনার স্পেন কোচ। প্রতিপক্ষকে সমীহ করলেন অধিনায়ক মেসি ও রদ্রি। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স ইংল্যান্ড। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।